শুধু দর্শক, আসলে আমাদের অনেক সমস্যা, কোন বিষয় রেখে কোন বিষয়ের আলোচনা করি বলুন। কখনো কখনো মনে হয় যে আমরা ছোটবেলায় শিখেছি যে সভ্যতার চাকা নাকি সামনের দিকে ঘুরে, কিন্তু এখন মনে হয় যে সভ্যতার চাকা বোধ হয় সামনের দিকে না যেয়ে পেছনের দিকে ঘুরছে। যদি না হবে, তাহলে যেখানে গণতন্ত্র প্রগতির জয়যাত্রা, সেখানে আজকে এই মৌলবাদী যে রাজনীতি, তথাকথিত রাজনীতি, এবং যে বিষয়গুলো আজকে আমাদের গণতন্ত্রের পবিত্র আঙিনাকে কলুষিত করছে, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে কেন? এই প্রসঙ্গের আজকে উত্তর আমরা খুঁজব এই দুইজন রাজনৈতিক বিশ্লেষকের মাধ্যমে। তাছাড়াও আরেকটি দুঃখের কথা বলি, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, সংবিধানে বিধিবদ্ধভাবে এটা আছে, কিন্তু সেখানে আজকে কিসের পদধ্বনি শুনি? সাম্প্রদায়িকতা। সেখানে আজকে কঠিন এবং কঠোর মৌলবাদী নীতি। অনেকে যখন বলেন যে ইসরায়েলের ভারতের সাথে কোনো পার্থক্য নেই, আমরা যখন ইউরোপ বা বাইরে ভ্রমণ করি তখন তারা বলেন যে তোমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রটা তো একটা ইসরায়েল, তখন আমাদের একটু খারাপ লাগে। বই আসুন আমরা মূল আলোচনায় আসি। মৌলবাদ মানে সমস্ত পৃথিবীর সকল মৌলবাদ। প্রথমেই আমি মাননীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, আপনি আজকে বিশ্লেষণ দিন যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো একটি নির্বাচিত সরকার, আপনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। আজকে জামায়াতে ইসলাম এবং তার অনুসারীরা, এনসিপি, একটা তরুণদের পার্টি যারা আন্দোলন করেছিল, তারা কেন ধৈর্যহারা হচ্ছে? তারা কেন আজকে সংযত ভাষা ব্যবহার করতে পারছে না? কেন আজকে গণতন্ত্রের রীতিনীতি জামায়াত অনুসরণ করছে না? আপনি একটু বিশ্লেষণ দিন। ধন্যবাদ নাজমুল ভাই। আমার সহ আলোচক, মোহনা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ যে একটা একেবারে সময় উপযোগী একটি আলোচনা এখানে অবতারণা করেছেন। বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দুটোই যাত্রা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে, বিশেষ করে আমাদের দেশ 1971 সালে স্বাধীনতা লাভের পর আমরা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে 47-এ দেশ বিভাগ করেছিলাম, সেটা থেকে বঞ্চিত হওয়ার কারণেই আমরা আবার একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম এবং আশা করেছিলাম যে আমরা গণতন্ত্র ফিরে পাব। আর ভারত 47 থেকেই তারা বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছিল। সময়ের বিবর্তনে ভারত বর্তমানে সবচেয়ে পৃথিবীর, আমার কাছে মনে হয় যে আপনি আগে আপনার আলোচনার শুরুতেই বলেছেন যে ইসরায়েল এবং ভারতকে এখন পাশাপাশি উচ্চারণ করে। ভারতের যে সংবিধান, সেই সংবিধান মোতাবেক ভারত এখন চলছে না। একেবারে ভারত একটা পুরোপুরি একটা মৌলবাদ রাষ্ট্রে পরিণত হয়েছে, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে। এবং এখানেও আমাদের বাংলাদেশে একই আমরা চিত্র দেখি। ওখানে যেমন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্র ভুলণ্ঠিত হয়ে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং চরম আকার সেখানে বিরাজ করছে। একইভাবে 2008 সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, আমি একটি কথা প্রসঙ্গে এখানে বলি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে যে একটা শব্দ প্রচারিত আছে, সেটি কিন্তু বাংলাদেশে 2008 সালে হয়েছে। চমৎকার। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা একটা নির্বাচন হয়েছে 2008 সালে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম এবং 96 থেকে আমি ধারাবাহিকভাবে প্রার্থী। তো সেখানে যে নির্বাচনে আমি যে ভোট পাওয়ার, আমি সেই ভোটই পেয়েছি। আমি 96 সালে যে ভোটে নির্বাচিত হয়েছিলাম, 2001 সালে যে ভোটে নির্বাচিত হয়েছে, 8 সালে ঠিক একই ভোট পেয়ে প্রতিপক্ষ 20,000 ভোটের বেশি পেয়ে, 19,000 সামথিং ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হলেন। কিন্তু ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এবং তাদের যদি মানে বুথ ফেরত ভোটারদের যে জরিপ, সেখানে আমি অনেক ভোটে এগিয়েছিলাম। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে
আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু জাহাঙ্গীর কবির রানা, আপনি হয়তো চিনে থাকবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একসময় ভিপি ছিল, না জিএস ছিল, জাহাঙ্গীর কবির রানা। ও ইলেকশনের তাকে মানে প্রচারণা শুরু হওয়ার পরে আমাকে বলেছিল যে আমি 20,000 ভোটের ব্যবধানে হারবো, এবং ও একটা মানে মানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমাকে যে এটা যে কথা হয় আমি আর সেটা উচ্চারণ করতে চাই না, আগের থেকে। হ্যাঁ, এবং আমি পরবর্তী দেখলাম যে আমি আসলে আমাকে ওই ভোটেই হারানো হয়েছে। তো এই যে 8 সালের থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে একটি মৌলবাদী রাষ্ট্রের মতোই পরিচালিত হয়েছে। সেখানে দেখেন জামাত যে যে কথা বললেন যে বাংলাদেশের জামাত এবং এনসিপির যে ভূমিকা আর কি, আমরা যদি জামাতকে বিশ্লেষণ করি তাহলে 1941 থেকে শুরু করে তাদের রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান কর্মকাণ্ড যদি আমরা বিশ্লেষণ করি, এই দলটি কখনো প্রো পিপুল পলিটিক্স করে নাই, সবসময় জনগণের মতের বাইরে তারা অবস্থান নিয়েছে। সেটা আমরা 47-এ দেশভাগে দেখি, 41 সালে এই দলটি প্রতিষ্ঠিত, আবুল আলা মওদুদি সাহেব মানে ব্রিটিশ ভারত আমলে সময়ে এই দলটি প্রতিষ্ঠা লাভ করে। এরপরে 47-এর যে দেশ বিভাগের সময় এই দলটি স্বাধীনতার বিরোধিতা করেছে, 69-এর গণ আন্দোলনের বিরুদ্ধে করেছে, 71-এর মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই নয়, তারা পাক আর্মির সহযোগিতায় তারা তাদের নেতৃত্বে তারা নিষ্ঠুর হত্যাকাণ্ড চালানোর সহযোগী হিসেবে, এবং পরবর্তীতে তাদের বিচারেও তাদের কিছু নেতৃবৃন্দ পানিশড হয়েছেন, বিচারে তারা দোষী সাব্যস্ত এবং সাজা ভোগ করেছেন। এবং এর পরে আমরা যদি দেখি আর কি, যে এর পরের থেকে যে বললাম যে 71 পরে যে নির্বাচনগুলো হয়েছে, তাদের কিন্তু 71-এর পরে তাদের দল কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। 75-এর পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, তিনি এই দলটাকে আবার রাজনীতি করার সুযোগ করে দিলেন। আপনারা জানেন যে 73 সালে আওয়ামী লীগও মানে খুব ইতিহাসের একটা ভালো কথা বলেছেন যে 71 সালে আওয়ামী লীগ তো পুরোপুরি ক্ষমতা দখল করে, কিন্তু তারা কিন্তু বিচারের ক্ষেত্রে কিন্তু দ্রুততার বিচারের ক্ষেত্রে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। কারণ শেখ সাহেব তো 75 পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো বিচার প্রক্রিয়া কিন্তু লক্ষ্য করা যায়নি। এবং আপনারা লক্ষ্য করেছেন যে পাক আর্মি যারা অত্যাচার নির্যাতন হত্যা করলো, তাদেরকে এখান থেকে গ্রেপ্তার করে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হলো, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদেরকে কেন বিচার করা হলো না, সেই প্রশ্নের কোনো উত্তর নেই। যারা এত মানুষকে হত্যা করেছে সেখানে কেন এটা করা হলো না? এটা জেনেভা কনভেনশনের কোনো বিষয় ছিল না। যারা যুদ্ধ অপরাধী, নুরেমবার্গ বিচারে আপনারা দেখেছেন যে হিটলারের সহযোগিতায় বিচার করে তাদের প্রাণদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এখানে এটা হলো না। এর জন্য দায়িত্ব কার? আওয়ামী লীগের। এই প্রসঙ্গটা উত্থাপন করে খুব ভালো করেছেন। আপনি বলুন। আপনি বলতে আমি যেটা বলছি আর কি, যে আওয়ামী লীগ 71-70 নির্বাচনে যে প্রত্যাশা নিয়ে সেই সময় বাংলাদেশের মানুষ বা পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, তারা ক্ষমতা এসে সমস্ত কিছু ভুলে গিয়ে তারা শুধু ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য এবং প্রতিবেশী দেশ ভারতকে খুশি করার জন্য, এই যে আপনি বললেন বিচার, এটা ভারতীয়রা চায় নাই। সে কারণে শেখ মুজিব ওই দিকে যে সাহস পায়নি। এবং যুদ্ধের পরে যে গনিমতের মাল বললে যেটা বোঝায় যে পাকিস্তানিরা সমস্ত মানে কি ভারতীয়রা আমাদের দেশ থেকে সমস্ত পাকিস্তানিদের সমস্ত অস্ত্রপাত লুটপাট করে সমস্ত কিছু নিয়ে যায়। এবং আমাদের যে দেশে একসময় সোনালী আঁশ বলতো পাটকে, এবং আমাদের এখানে অনেক আদমজির মতো বিখ্যাত পাটকলগুলো ছিল, সেই সময় এই সমস্ত পাটকলের সমস্ত যন্ত্রাংশ তারা খুলে ভারতে নিয়ে যায়। এই যে সেখান থেকে যে বিপর্যয় শুরু হলো, এখন পাট শিল্প মানে পাটকলগুলো সমস্ত বন্ধ হয়ে আছে এবং আমাদের সাথে বিপর্যয় নেমে এসছে। পাশাপাশি দেখেন ভোটের ব্যাপারে যে দলটা গণতন্ত্রের কথা বলে মানুষের কাছে ভোট নিল, সেই দলটা 73 সালে নির্বাচনেই ভোট ডাকাতি করলো এবং এমন ভোট ডাকে যে খন্দকার মোস্তাক পরাজিত হলো সাম ইঞ্জিনিয়ারের কাছে। সেখানে তাকে জয়ী করার জন্য সেখান থেকে হেলিকপ্টারে ব্যালট বাক্স নিয়ে এসে ঢাকায় ফারুক ইঞ্জিনিয়ার নিয়ে এসে খন্দকার মোস্তাককে বিজয়ী ঘোষণা। আবার আতাউর রহমান সাহেবের ওটার ক্ষেত্রে একই অবস্থা। এবং আবার 14 সালে এসে তারা সমস্ত দলকে নিষিদ্ধ করলো,
করে একদল বাকশাল করলো, গণতন্ত্রের সমস্ত পদকে রুদ্ধ এবং করে সবচেয়ে দিল। দুঃখজনক যে নির্বাচনে আওয়ামী লীগ প্রায় অধিকাংশ সিটগুলো মানে জয়লাভ করবে, সেখানেও কারচুপি করেছে। সেটা বলছি যে তাই না? সেটা বলছি ওই যে বিশাল ঘূর্ণিঝড়ের পরে যে আপনি বলেছেন যে সেটা বলছি, এবং সমস্ত সংবাদপত্রগুলো বন্ধ করে 4টা সংবাদপত্র রাখলো। এই যে ধারাবাহিকতা সেখান থেকে শুরু হয়েছে। অনেকে বলে যে গুমখুন শেখ হাসিনা শুরু করেছে, আমি বলি না, গুমখুন প্রথমে শেখ মুজিব শুরু করেছেন। সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে কোথায় সিরাজ শিকদার। শুনুন, তার সুযোগ্য কন্যা বাবের মান রেখেছে, তিনি এটাকে আরো বৃদ্ধি করেছে। তারপরে যে গণতন্ত্রের ভোটের যে কারচুপি, সেটা তো শেখ মুজিব প্রথম 73 সালে করেছেন। শেখ হাসিনা তার সুযোগ্য কন্যা হিসাবে সেটা আরো মানে ব্যাপক বৃদ্ধি করেছে। আপনার ভাষায় সুনাম বৃদ্ধি করেছে। 8 সালে হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ক্ষমতা এসেছে, 14 সালে হচ্ছে বিনা ভোটে এমপিরা নির্বাচিত হয়েছে, 18 সালে নির্বাচন দিনের ভোট রাতে করে নির্বাচিত হয়েছেন, 24 সালে নির্বাচন আমি ড্যামি তুমি দিয়ে নির্বাচন করেছে। তো এই যে পথ পরিক্রমা, এই যে মৌলবাদী বা জামাতের যে প্রশ্নটা সেখানে আমি বলতে চাই, দেখেন এই ইতিহাসের প্রত্যেকটা বাঁকে বাঁকে জামাত ইসলাম সবসময় সুবিধা নিয়েছে। যখন যে দলের সঙ্গে থাকলে তারা সুবিধা পাবে সেই দলের সঙ্গে কিন্তু তারা সবসময় আতাত করেছে, এবং এই আতাত করে সুবিধা আদায় করে তারা এই যে গত যে 17-18 বছরে যে এই যে স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলনে, আপনি যে দলের নেতা ডক্টর শফিকুর রহমান, এই 5ই আগস্টের আগে জামাত ইসলামের নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমানকে কতজন মানুষ চিনত? কয়টা মিছিলের অগ্রভাবে এরা ছিল, যার অস্তিত্ব ছিল না, এবং উনি এখন হুমকি দেন যে পালানোর পথ পাবেন না। এত বড় একটা পার্টি বিএনপি রক্ত দিয়ে আন্দোলন করে নির্যাতিত, ইনিও নির্যাতিত হয়েছে, এই কথা বল। আপনার কাছে আবার আসবো, আর একটু শেষ করে নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তারা পার্লামেন্টে যে কথা বলে, পার্লামেন্টে তো একেবারে মানে সুন্দর কথা বলবে যে আমরা কোনোভাবেই আমাদের ঐক্য বিনষ্ট করবো না, কোনোভাবেই আমরা ফ্যাসিস্টকে আবার সুযোগ দেব না, কিন্তু পার্লামেন্টের বাইরে যেই 5 মাস বয়সে একটা সরকারি তারা টেনে হেসড়ে নামাইতে চায় এবং বিপ্লবের মাধ্যমে আমাদেরকে বিতাড়িত করতে চায়। এই যে স্বৈরাচারী মনোভাবের কারণেই তাদের জনসমর্থন আস্তে আস্তে যেটুকু ছিল, পরবর্তীতে বলবো তাদের। আপনাকে ধন্যবাদ, আবার আসবো। এবার আমি প্রফেসর সাহেবের কাছে আসি। ডক্টর মোস্তফা নাজমুল মানসুর, আপনি দর্শনের শিক্ষক। আমরা তো পত্রিকায় দেখলাম যে 404 জন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের সব পণ্ডিত ব্যক্তিরা গোপনে নাকি কি একটা করছেন। আগের যে সরকার ছিল সেই সরকার প্রধানকে এখানে আনবার জন্য গোপনে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তো সেখানে আমার মনে হয় যে তারা কি ঘুমিয়েছিলেন? 2 বছর আগে যখন জুলাই আগস্টের আন্দোলন হলো, মানে একটা গুলি করে পাখিকে যখন শিকার করা হয়, আমাদের পাবনার চলনবিল এলাকার পাখি শিকার করা হতো একসময়, পাখির ঝাঁকে ঝাঁকে পাখি শিকার পড়ে যেত। তেমনিভাবে আপনার এখানে তারা কি সেই অধ্যাপকরা কি এটা দেখেননি? যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না, এটা দর্শকরা বিচার করবেন। আপনার কাছে কি দর্শন আছে যে আজকে যেখানে প্রগতির পথ, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বিকশিত হবে, ঘুষ দুর্নীতিকে একেবারে পরিপূর্ণভাবে মুক্ত করতে হবে, যেটা মুসলিম জননেতা মৌলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তারাও এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। দুর্নীতিকে দূর না করলে কিছুই হবে না। সেই ক্ষেত্রে এই যে জামায়াতে ইসলাম একটা মৌলবাদী একটি দল, যে কথাটা সংসদ সদস্য সাহেব বলছিলেন সেলিম রেজা হাবিব, এবং উনি আবার ভারতের কথাও বলেছেন, উনি চমৎকারও বলেছেন সংক্ষেপের মধ্যে। আপনি নতুন দর্শন দিয়ে এর একটা বিশ্লেষণ দিন আমাদেরকে। জি, ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুরুতেই আপনি আমার সম্পর্কে যা বলেছেন নামের মিল দেখানোর পরে, সেটা আপনার বিনয়, কিন্তু আমি আপনার সম্পর্কে জানি, আপনার জ্ঞান সম্পর্কেও আমার জানা আছে, আপনার অভিজ্ঞতা সম্পর্কেও জানা আছে। আপনি আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি অভিজ্ঞতা আপনার আছে, কিন্তু আপনি যথেষ্ট বিনয়ের সাথে আমাকে অনেক বড় করার চেষ্টা করেছেন।
এটা আমার কাছে ভালো লেগেছে। মানে আমি ভালো ফিল করেছি যে আপনি আমাকে বড় করার চেষ্টা করছেন, কিন্তু আমি আপনার সম্পর্কে জানি যে আপনি অনেক উঁচু অবস্থানের একজন ব্যক্তিত্ব। যে কথাটা শুরু হয়েছিল মৌলবাদ প্রসঙ্গে, আমি বিষয়টাকে একটু ভিন্ন আঙ্গিকে, যেহেতু আমি শিক্ষকতা করি, একটু হয়তো ভিন্ন আঙ্গিকে দেখব। যে আমি প্রথমে যদি লিটারাল মিনিংটা দেখি মৌলবাদ, তাহলে কিন্তু প্রথমে মনে হবে মৌলবাদের সাথে আমার কোনো সমস্যা নাই। কারণ একটি লোক যদি মৌলিক বিষয়টাকে আঁকড়ে থাকতে চায়, মৌলিক আদর্শটাকে, সে যদি বিশুদ্ধবাদী হন, তাহলে তিনি রক্ষণশীল হবেন। এবং কেউ যদি এইভাবে রক্ষণশীল হয়, তাহলে আমার কিন্তু কোনো সমস্যা নাই, সমাজের কোনো সমস্যা নাই, উনি ভালো থাকবেন, আমরাও তার সঙ্গে ভালোভাবে থাকতে পারবো। সমস্যাটা তখনই হচ্ছে যখন তিনি তার আদর্শকে আমার উপর চাপিয়ে দিতে চাইবেন, বা যে কোনো লোকের উপর চাপিয়ে দিতে চাইবেন বল প্রয়োগে, তখন হচ্ছে সমস্যাটা। সুতরাং মৌলবাদ তখনই সমস্যা হয় যখন মৌলবাদের সাথে উগ্রতাটা যুক্ত হয়ে যায়। সুতরাং আমি মৌলবাদ এবং উগ্র মৌলবাদের কথাটাই আসলে বলতে চাই। খুব সাধারণ একটা মৌলবাদের সাথে বসবাস করতে আমাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। হি ইজ এ ভেরি গুড পারসন প্রবাবলি। এই মৌলবাদটার বাংলাদেশে এবং এই উগ্রবাদ, এটা হয়তো গত 10-15 বছর যাবৎ মোটামুটি দেখা যাচ্ছে। দুটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে পরিবেশ, গণতান্ত্রিক সমাজ না থাকলে কিন্তু চরমপন্থীরা বিকশিত হয়। এটা একদম রাষ্ট্রবিজ্ঞানের খুব সাধারণ কথা, যে কেউ জানে। বাংলাদেশে তো এই সময়টায় গণতন্ত্র ছিল না। 17 বছর গণতন্ত্রের চর্চা বলতে যা বোঝায় তা ছিল না, ইনস্টিটিউশনগুলো ভেঙে গিয়েছিল। সুতরাং মৌলবাদ এবং উগ্রপন্থা বিকশিত হওয়ার একটা সুযোগ ছিল। সাথে আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই, এমপি মহোদয়ের কথা থেকে আমার কাছে তখন মনে হলো যে বিষয়টা যুক্ত করা দরকার। সেটা হচ্ছে, আপনার প্রতিবেশী যখন উগ্রবাদী হয়ে ওঠে, তখন এর প্রতিক্রিয়াও কিন্তু আপনার মধ্যে কিছু উগ্রতা তৈরি হয়। কাজেই ভারতে কিন্তু দীর্ঘদিন যাবৎ উগ্রবাদীরাই শাসন করছে, দীর্ঘদিন যাবৎ। আমি বিজেপিকে শুধু মৌলবাদী বলে ছেড়ে দিচ্ছি না, এটা একটা উগ্রবাদী সংগঠন। আপনি সাম্প্রদায়িক শক্তিতেও রূপান্তরিত, অবশ্যই সাম্প্রদায়িক। আপনি চিন্তা করেন যে এই সভ্য দুনিয়াতে খাদ্যাভ্যাসের জন্য একটা লোক একটা বিশেষ ধরনের খাদ্য খায়, একটা গরুর মাংস খায়, সেই কারণে তাকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়। সেইটা তো আধুনিক বিশ্বে মনে হয় পৃথিবীর আর কোথাও। আপনি ইসরায়েলের কথা বললেন, খাদ্যাভ্যাসের জন্য ইসরায়েলের হত্যাকাণ্ড ঘটে না কিন্তু, তাই না? তারপরে এই গত কয়েকদিন যাবৎ যেটা হচ্ছে, মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে আদালতের একটা রায়, একটা ইসের ভিত্তিতে, একটা সাংবিধানিক বোধহয় আইনের ভিত্তিতে, যেখানে বলা হচ্ছে যে শব্দের একটা নির্দিষ্ট মাত্রা থাকতে হবে। সেখানে কিন্তু মাত্রা দেখা হচ্ছে না, শুধু মসজিদগুলো থেকে মাইকগুলো খুলে ফেলা হচ্ছে। সেটা যদি কন্ট্রোল করার কথাও বলতো যে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে, সেটা কিন্তু করা হচ্ছে না। এবং মাইক কিন্তু অন্য জায়গা থেকে খোলা হচ্ছে না, কেবলমাত্র মসজিদ থেকে। তো এইরকম যখন আপনার একটা প্রতিবেশী হয়, তখন ওই রাষ্ট্রে, প্রতিবেশী রাষ্ট্রে, আচ্ছা, মন্দির থেকে, গির্জা থেকে আর কোথাও থেকে খোলা হয়েছে এমন কোনো রকমের সংবাদ বা ভিডিও বা এরকম নিউজ কিন্তু আমরা দেখছি না। আমরা মসজিদেরটা দেখতে পাচ্ছি, ভিডিও দেখছি, পত্রিকা নিউজ দেখছি, এমনকি কোনো কোনো জায়গায় ওদের টক শোতেও এগুলো আলোচিত হচ্ছে। কাজেই এইটা কেবল যে শব্দ দূষণের এখানে ফ্যাক্টর ছিল তা না, এখানে ফ্যাক্টর ছিল ফ্রাইডে, শুক্রবার, জুমাবার। আচ্ছা, আমি আপনার কাছে এর ভেতরেই আমি একটা প্রশ্ন ঢুকিয়ে দিতে চাই, যে এইটা তো বিজেপি করছে, তাই না? জি, হিন্দু মহাসভা অথবা বিজেপি করছে, কিন্তু এই বিশাল ভারতে জি, যে অনেক প্রগতিশীল বুদ্ধিজীবী আছে, জি জি, কিন্তু তাদের প্রতিবাদ কোথায়? বামপন্থী যারা মার্ক্সবাদী, লেনিনবাদী এবং যারা হাতুড়ি কাস্তের অনেক ছবি দেখা যায়, জি, এবং সিপিআই, সিপিএম, জি, তাদের কোনো প্রতিবাদ আমি বলতে দিন, তাদের কোনো প্রতিবাদ আছে কিনা? এবং এখানে মানবাধিকার অনেক সংগঠন আছে, তারা কি প্রতিবাদ করছেন? আমি একজনের প্রতিবাদ করতে দেখেছি, তিনি হচ্ছেন অরুন্ধতী রায়। জি। এছাড়া আমি আর ভারতের আর কাকেও প্রতিবাদ, আমরা আর গুরুত্বপূর্ণ প্রতিবাদ দেখছি না। এটি খুব সত্য কথা যে আমরা সম্ভবত এদের যে রাজনৈতিক ইতিহাস, ভারতের যে যাদেরকে আমরা প্রগতিশীল সংগঠনগুলো বলছি, যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল দীর্ঘদিন, এদের ভোটের রাজনীতি আছে কিনা আমি ঠিক জানি না। যে ভোটের রাজনীতির কারণে অথবা কিংবা সামাজিক মানে রাজনীতিতে তাদের গুরুত্ব অনেকটা কমে গেছে কিনা, কমে গেছে বলে মনে হয়। কারণ হচ্ছে যে লাস্ট ইসে বোধহয় তারা কোনো আসন পায়নি বা 2টো আসন পেয়েছে কিনা আমি ঠিক জানি না। ফলে প্রতিবাদ করার জন্য যে ভূমিটা তাদের দরকার, আমার মনে হয় সেই ভূমিটাও তারা হারিয়ে ফেলেছে। আমি মনে করি না যে ভারতের সব লোক এই ধরনের একটা ধরেন উগ্রতার পক্ষে আছে। নিশ্চয়ই ভারতে অনেক ভালো মানুষ আছে, অনেক প্রগতিশীল মানুষ আছে,
অনেকেই এই বিষয়টা পছন্দ করছে না, কিন্তু পছন্দ না করলে কি হবে, আপনার যে পরিবেশটা থাকা দরকার প্রতিবাদ করার মতো, ভারতে তো গণতান্ত্রিক রাষ্ট্র না এই অর্থে, মানে নির্বাচিত সরকার হয়তো সেখানে আছে, কিন্তু গণতান্ত্রিক সরকার তো শুধু নির্বাচিত হলেই হবে না। যেই সরকার মানবাধিকার মানে না, যেই সরকার সাম্প্রদায়িক, যেই সরকার উগ্র, যেই সরকার অন্য একটি ধর্মের উপর, ধর্মের জনগণের উপর আক্রমণ করে, এবং একটু আগে আপনি একটা কথা বলেছিলেন যে রীতিমতো বলে দেয় যে ওরা আমাদেরকে ভোট দেয় নাই, মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, এইরকম একটা সরকারকে গণতান্ত্রিক সরকার বলার তো সুযোগই থাকে না। আপনি নির্বাচিত সরকার বড় জোর বলতে পারেন, কিন্তু গণতান্ত্রিক সরকার না। যেই জায়গাটায় গণতন্ত্র নাই সেই জায়গাটায় কিন্তু স্বাভাবিকভাবেই যারা প্রগতিশীল তাদের ভয়েসটা আমরা অতি সহজে শুনতে পাই না। আমাদের এই বাংলাদেশেও 17 বছরেও বাংলাদেশে অনেক প্রগতিশীল মানুষজন আছে, অনেক প্রগতিশীল বুদ্ধিজীবী আছে, 17 বছরে আমরা গোটি কয়েকজন ছাড়া কারো ভয়েস কিন্তু আমরা শুনতে পাইনি। কারণ যেখানে গণতন্ত্রটা নাই, প্রকৃত গণতন্ত্রটা নাই, সেইখানে প্রগতির ভয়েসটা রেজ করাও যথেষ্ট কঠিন হয়ে যায় অনেক সময়। সেই ঘটনাটাই আমার ধারণা ভারতে ঘটেছে, নিশ্চয়ই সেখানে অনেক ভালো মানুষ আছে। ধন্যবাদ, আপনি চমৎকার কথা বলেছেন। আপনার ওই কথা রেজ ধরেই বলি যে এইখানে 17 বছর ভারতের ক্ষেত্রে যে প্রসঙ্গটা আমি বললাম, প্রগতিশীল, সচেতন এবং যারা মানবাধিকারের জন্য আন্দোলন করে, আপনি চমৎকার কথা বলেছেন, তাদের এখন সেই ভয়েসটা আমরা দেখছি না। একই ক্ষেত্রে আমি সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের কাছে প্রশ্ন রাখি, গত 17 বছরে বিএনপি রাজপথে আন্দোলন করেছে, আর দ্বিতীয় কোনো পার্টির আন্দোলন এবং প্রগতিশীল হাতুড়ি কাস্তের আন্দোলন, বামপন্থী, কমিউনিস্ট পার্টি, তাদের আন্দোলন ছিল কিন্তু স্তীমিত আকারের আন্দোলন আমার কাছে মনে হয়েছে। কেন? তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়নি। মামলা মোকদ্দমা যেখানে হয়, ধরে নিতে হবে যে একটা কথা আছে না, টু বি অ্যাটাকড বাই দ্য এনিমি ইজ নট এ ব্যাড থিং বাট এ গুড থিং। আপনি সঠিক পথে ছিলেন বলেই বিএনপির ওপর আক্রমণ হয়েছে। 100-150 মামলা হয়েছে। জামাত ইসলামের কতজন অ্যারেস্ট হয়েছিল আমি জানি না, আন্দোলনে ছিলেন তারা, কিন্তু মামলা কতজন হয়েছে আমি জানি না। তাহলে কেন বাংলাদেশের কিন্তু অন্য মানবাধিকার এত কিছু, তারা আন্দোলনে থাকলেন না কেন? আর থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ফ্যাসিস্ট গভর্নমেন্ট নিল না কেন? এটার রহস্যটা কোথায় আপনি বলুন, বিশ্লেষণ করুন। আমি যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন একটা সিনেমা বা নাটক তৈরি হয় তার একটি স্ক্রিপ্ট থাকে আর কি। তো বাংলাদেশ এবং ভারতে একই নাটক, একই স্ক্রিপ্টের নাটক এখানে মঞ্চস্থ হচ্ছে। এই যে আমার মানে নায়ক নায়িকা কুশীল ভিন্ন ভিন্ন, কিন্তু একই চিত্র। যেমন আমি বলি যে বাংলাদেশে এই যে বলেন যে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, প্রগতিশীল, মানে কিছু সাধারণ মানুষ, তারা কিন্তু কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ধাপে ধাপে বিভিন্ন কালা কানুন, আইন, গুম, খুন, হুমকি ধুমকি, মামলা, ভয় ভীতি দেখিয়ে তাদের আস্তে আস্তে কণ্ঠস্বরকে একেবারেই স্তব্ধ করে। আপনি ভারতের ক্ষেত্রে তাই বলছেন? আমি সেটাই বলছিলাম। একেবারে ভারতেও ঠিক বিজেপি সরকার এই কাজটাই করছে, এবং সেটা তার শুরু করেছে বিজেপি তার মানে মোদি তার নিজের প্রদেশ দিয়ে। জি জি, অনেক আগে তো 2000-এর উপরে হত্যাকাণ্ড হয়েছে, সেখান থেকে সে শুরু করেছে। এবং আপনি দেখবেন যে ভারতের এই যে কথাটা বললেন যে ভারতের একটা আদালত রায় দিয়েছেন যে এই ফ্রিকোয়েন্সিতে মাইক বাজাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 1947-এ যখন দেশ ভাগ হলো তখনও তো এই আইনটাই ছিল, এই ফ্রিকোয়েন্সি ছিল, তখন তো এনে কোনো কথা হয় নাই। এখন কেন এটা নিয়ে আদালতই বা কিভাবে এই রায়টা দিল? তার মানে আদালতও মৌলবাদের ভূমিকায়, যারা বসে রয়েছে উগ্র মৌলবাদ দিয়ে বিচারকরা এখানে বসেছে। ভারতের নির্বাচন নিয়ে কখনো প্রশ্ন ওঠে নাই, কিন্তু বিজেপির এই সমস্ত যে বিগত নির্বাচন নিয়ে কিন্তু সারা দুনিয়াতেই প্রশ্ন উঠেছে যে তারাও এখানে ম্যানিপুলেট করছে এবং নানানভাবে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করে দিচ্ছেন, অথবা তাদেরকে জোর করে ভোট দেওয়া হচ্ছে, অথবা অন্যদের, যেমন আমাদের পশ্চিমবঙ্গের কথা যে নির্বাচনে বলি, যে বাংলাদেশ থেকে যারা গিয়েছে বা মুসলমান যারা
তাদেরকে বাংলাদেশের ইন্ডিয়ান নাগরিক না বলে তাদেরকে ভোটাধিকার বাতিল করে দিয়েছে। এইভাবে মানুষের কণ্ঠ রোধ করতে করতে সেখানেও এই যে প্রগতিশীল বললেন, বুদ্ধিজীবী বললেন, সুশীল সমাজ বললেন, প্রত্যেকটা মানুষ ভাই প্রথমে তার নিরাপত্তাটা চায়, সে ভালো থাকতে চায়। যে আমাদের ভাই বললেন আমরা ভালো থাকতে চাই, একজন উগ্রবাদী নো প্রবলেম, সে তার জায়গায় থাকলো, আমি আমার জায়গায়, কিন্তু সে যদি আমার চলাফেরায় বাধা সৃষ্টি করে, আমার স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করে, আমার উপর যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায়, সমস্যাটা তখনই চাপিয়ে দেওয়াটাই হচ্ছে মৌলবাদ, উগ্র মৌলবাদ। এবং সেটা শেখ হাসিনা করে যে পরিণতি ভোগ করেছে। আমি একটা কথা এখানে বলি, বিজেপি সরকারের অধীর ভবিষ্যতে একই পরিণতি ভোগ করতে হবে, কারণ জনগণের স্বার্থের বিপক্ষে যে কখনো কোনো সরকার ইতিহাস ক্ষমা করে নাই। এবং দেখেন এবারই কিন্তু এই যে ককরোচ পার্টির সামান্য একটু আন্দোলনে কিন্তু এটা অনেক বড় আকার নিয়েছিল, কিন্তু তারা মোদি যে শেখ হাসিনা জেদ করে তার পতন ডেকে এনেছে, ওখান থেকে শিক্ষা নিয়ে মোদি তাদের সব দাবি মেনে নিয়ে তাকে সরকার আপাতত টিকিয়েছে। কিন্তু আমার বিশ্বাস যে ভারত 800 বছর মুসলমানরা শাসন করেছে, যদি 800 বছরের শাসকরা যদি মনে করতো যে হিন্দু থাকবে না, একজন হিন্দু খুঁজে পাওয়া যেত না। অথচ বিজেপি সরকার আজ 10-15 বছর শাসন করতে এসেই মুসলমানদেরকে শূন্য করে ফেলার চেষ্টা করছে। এই যে ইতিহাসের বিপক্ষে যে এখন কথা বলছেন সেলিম রেজা হাবিব, আপনার কাছেই আমি জিজ্ঞাসা করছি যে প্রসঙ্গটা আপনি বলছিলেন যে আজকে আমাদের এই উগ্র মৌলবাদী চিন্তা 17 বছরের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে কিছু বিভ্রান্ত সৃষ্টির একটা প্রয়াস পেয়েছে। মানে যদি ব্যর্থ হয় গণতান্ত্রিক শক্তি, তাহলেই তো উগ্র শক্তির উদ্ভব ঘটে। চমৎকার বলেছেন। এবার আপনার কাছে আসছি প্রফেসর সাহেব, আপনি বলুন, আপনি বিশ্লেষণ করুন, ব্যাখ্যা বা আপনি বর্ণনা নয়, একেবারে বিশ্লেষণ চাই। এই শক্তির থেকে বাঁচার জন্য এবং গণতন্ত্র বিকশিত করবার জন্য বাংলাদেশ, ভারত অথবা অন্য যে কোনো দেশের আজকে প্রগতিশীল শক্তি, গণতান্ত্রিক শক্তি কি ভূমিকা অবলম্বন করা উচিত, আপনি বিশ্লেষণ দেন। জি, আমি যেটা বলবো যে ভারতে একটু আগে যে ভয়েস রেজ করার প্রসঙ্গটি এসেছিল, ভারতে আসলে যারা প্রগতিশীল মানুষ আছেন, জি, তাদের এখন সময় হয়েছে একদম দেয়ালে তাদের পিঠ থেকে যাওয়ার কথা, এবং সেটা ঠেকে গেছে বলে আমি মনে করি। তাদের এখন সময় হয়েছে তাদের ভয়েসটা যত দূর পারা যায়, যত এইভাবে পারা যায়, সেটা তাদের ভয়েসটা রেজ করা। এবং আমরা প্রতিবেশী দেশ হিসাবে আমরা সেই ভয়েসকে আমরা আমাদের সমর্থন জানাতে পারি। সেটা হচ্ছে জনগণ টু জনগণ। আমি বলছি না যে সরকার, এটা হচ্ছে জনগণ থেকে জনগণ। ভারতের যে কোনো প্রগতিশীল ভয়েস নিশ্চয়ই আমরা জনগণ আমাদের বন্ধু, আমাদের ভাই। আমরা তো বাংলাদেশিরা পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় জাতি। অবশ্যই আমরা তো ভারতের সঙ্গে আমরা অশান্তি তো চাচ্ছি না, আমাদের প্রতিবেশী, এবং আমরা প্রতিবেশী কখনোই বদল করতে পারবো না। আমরা ভারতের সাথে শান্তির সাথেই বসবাস করতে চাই ভারতের সাথে। কিন্তু আমরা সেই শান্তির প্যাটার্ন, গত 17 বছরে যেই প্যাটার্নে তারা শান্তি ভেবেছিল, সেই প্যাটার্নটা তো আর থাকবে না। এবার তো আমি মাথা নিচু করে শান্তির আবদার করব না, এবার আমি শান্তির দাবি করব মাথা উঁচু করে, সম্মানের সাথে আমরা উভয়ই শান্তির সাথে বসবাস করব। সেটাই তো আমাদের এখনকার চিন্তাভাবনা। বাংলাদেশের ভেতরে আমাদেরকে যেটা করতে হবে মৌলবাদ এবং আদার্স থিং এবং ভারত ইস্যুতে, সেটা হচ্ছে আমাদের এইখানে এই মুহূর্তে যারা সরকারে আছেন এবং এই মুহূর্তে যারা বিরোধী দলে আছেন, তাদের কিন্তু একই সঙ্গে আন্দোলন করেছিল ফ্যাসিবাদ বিরোধী। সকলকেই আসলে মনে রাখতে হবে যে তারা একসঙ্গে আন্দোলন করেছিল এবং তাদের একটা কমন শত্রুর জায়গাও আছে। সেই জায়গাটা বিবেচনায় রেখে পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে যদি রাজনীতিটা চলে, সেটা অনেক ভালো হবে। কিন্তু সমস্যাটা একটু যদি যোগ করি, সমস্যাটা হচ্ছে যে জামাত প্রসঙ্গটা এসেছিল, জামাত প্রায়ই ভুল সিদ্ধান্ত নেয়। সেটা তো এমপি মহোদয় বলছিল, সেই 41, 47 বা 71 সবসময় ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আরো কয়েকটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আমি একটু যদি যোগ করতে চাই, যৌথ আন্দোলনের একটা পর্যায়ে 86 সালে 86 হঠাৎ করে নির্বাচনে চলে গেল আওয়ামী লীগের সাথে। 96 সালে আবার আওয়ামী লীগের সাথে। জামাতের কিন্তু আওয়ামী লীগের সাথে যাওয়ার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। এবং সবচেয়ে বড় কথা হলো কি জানেন, এখন জামাত যে ভূমিকা পালন করছে, অনেকেই সন্দেহ করে যে ওই উগ্র মৌলবাদী এবং
আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে এই জামাতের সম্পর্ক আছে আমাকে দুই এবং তাদেরকে বলা হয়েছে যে তোমরা এটা করো, তোমাদের জন্য আমরা কিছুদিন রাখবো তোমাদের ক্ষমতা। অ্যাটলিস্ট সেই পারপাসটা সার্ভ হচ্ছে, সেই- ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সেই পারপাসটা সেই সার্ভ পারপাসটা। হচ্ছে। আচ্ছা, আপনি বলবেন বোধহয় কিছু মনে করছেন, জি। বলেন। দেখেন, জামাত বর্তমান যে জামাতের নেতৃত্ব, এই নেতৃত্ব কিন্তু জামাতের যে 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 অরিজিন মানে তারা কিন্তু কেউ নাই। এটা বলছে কিন্তু আমাদের যে জামাতের বাংলাদেশের যে আমির গোলাম আজমের, মাওলানা গোলাম আজম সাহেবের ছেলে আজমির সাহেব বলেছে যে আমার বাবার জামাত আর এই জামাত এক না। এটা সত্যি কথা। এটার কারণ হচ্ছে যে এই যে জামাতের যখন উগ্রতা বা এই যে মৌলবাদীদের সাথে জামাতের যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছে, আমি সোশ্যাল মিডিয়া যেটা দেখেছি সেটা ডক্টর শফিকুর রহমান কেম ফ্রম জাসদ, আবদুল্লাহ তাহের কেম ফ্রম জাসদ এবং গোলাম পরওয়ার যে সেক্রেটারি জেনারেল সেও জাসদ থেকে আসা। এই তিনজনই যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তিনজনই এখন জামাতের নেতা। প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথা বললেন যে গণতান্ত্রিক আন্দোলনে যখনই গণতন্ত্র বিকশিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে তখনই জামাত ভুল পথে চলেছে। এবং এই আওয়ামী লীগ কিন্তু একটা উগ্রবাদী দল, এটা আপনারা যেভাবে বলেন না কেন, তারা যখনই ক্ষমতা এসেছে জনগণের ভালোবাসা নিয়ে কখনো ক্ষমতা আসার চেষ্টা করে নাই এবং টিকে থাকারও চেষ্টা করে নাই। তারা সবসময় পেশি শক্তি ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। সেটা যদি মানে 71 সালে নির্বাচন, 70 নির্বাচন বাদে আপনার 73 বলেন, এরপরে যতগুলো তাদের আন্ডারে যতগুলো নির্বাচন হয়েছে একইভাবে তারা নির্বাচিত হয়েছে। এই যে ভাই বললেন 86, 96 বা 2008 বা যখনই গণতন্ত্র ধরেন 90 সালে যেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবগুলো নির্বাচন হবে। 8 সালে এসেই তারা কিন্তু দেন 90, 96, 2001 সুন্দর নির্বাচন। 8 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলেও জনগণ একটা ছিল যে না ঠিক আছে নির্বাচনটা হয়েছে, যে আমরা মেনে নিয়েছি। কিন্তু 8 সালে তারা ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল এবং বাতিল করে সেখানে কিন্তু জামাতের একটা সমর্থন এবং সম্মতি ছিল। কারণ 2006 সালে কিন্তু জামাত আর আওয়ামী লীগ কিন্তু যৌথভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তো জামাত এখন যে কথাটা বলছি আমি বলতে চাই যে জামাত যেভাবে আমাদের বর্তমান নেতৃত্ব, আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি শাসনভার গ্রহণ করার পর থেকে যেভাবে এদেশের মানুষের স্বার্থে তিনি কথা বলছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন, অত্যন্ত চমৎকার আচরণ ব্যবহার সবকিছু মেলে এবং প্রতিটি শব্দ কিন্তু চয়ন করেছেন অত্যন্ত, সত্যি কথা বলতে গেলে মানে ভদ্র, সৌজন্য এবং অত্যন্ত শান্ত এবং চমৎকার বাক্য ব্যবহার করে উনি কথা বলেছেন। এই যে ওনার মানে এই যে ওনার মানে অতি মাত্রায় সহনশীলতা বা মানে ধৈর্য বা মানে উদারতা, আমার মনে হয় যে জামাত এটাকে দুর্বলতা ভাবছেন। খুব সত্য কথা। এবং সেই কারণেই তারা পার্লামেন্টের ভিতরে এক ধরনের কথা বলছে, পার্লামেন্টের বাইরে এসে আরেক ধরনের কথা বলছে। আর আপনি যেটা বললেন যে তাদের আগমনটা এমন একটা স্থান থেকে, সেখানে যদি বৈদেশিক অপশক্তির সাথে তাদের সম্পর্ক থেকে থাকে এবং পার্শ্ববর্তী কোনো সেটা সম্ভব হতে পারে। ডেফিনেটলি আমি এইটা একটু বিশ্লেষণ করতে চাই যে এইটা আছে জন্যেই তারা একবারও ভাবে না যে 1990 সালের নির্বাচনে তারা কত % ভোট পেয়েছে, 96 সালে কত % ভোট পেয়েছে, কয়টা সিট পেয়েছে, 2001 সালের নির্বাচনে কয়টা মানে কত % ভোট পেয়েছে এবং কয়টা সিট পেয়েছে, এবং 2008 সালের নির্বাচনে তাদের ভোট সর্বোচ্চ এই কয়টা নিরপেক্ষ নির্বাচন তাদের ভোটের প্রাপ্তিরই হচ্ছে 12%। এখন নির্বাচন হলে 10টার বেশি সিট না, আমি পাবে একটু না। শেষ করি। হ্যাঁ, 12%। অথচ তারা এখন একবারও ভাবে না যে তারা 77টা সিট পেয়েছে। আমাদের 92টা আসন আমাদের স্বতন্ত্র প্রার্থী ছিল এবং আমাদের এই স্বতন্ত্র প্রার্থী যদি না থাকতো তাহলে আপনি যে কথা বলছেন তাদের কোনোভাবেই তাদের সিট 15 থেকে 20-এর উপরে কোনো যাবে না। আপনাকে ধন্যবাদ। কিন্তু এইটা নিয়ে তারা মানে গর্ব করছে বা বিশৃঙ্খলা সৃষ্টি করার সেটাই চেষ্টা আর কি। করছে এবং এখনো তারা ভুল পথে চলছে এবং অচিরেই দেখেন তারা জনগণ থেকে কিন্তু অলরেডি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আচ্ছা, আপনি এই সম্পর্কে কিছু বলুন। ভোটের প্রসঙ্গ যেহেতু আসলো, আমার হঠাৎ করে একটা মনে হলো যে এই কমেন্টটা আমি একটু করি। একদিক থেকে জামাত খুব লাভবান হয়েছে, সেটা হচ্ছে এই জুলাই আন্দোলনে। জুলাই আন্দোলন অনেক সময় বলা হয় যে জুলাই আন্দোলন, এবং এর সাথে কিন্তু জুলাই আন্দোলনের যে তরুণদের একটা যে ছিল না, তারা অবশ্য তারা কিন্তু মারাত্মক ভুল করেছে। ভবিষ্যতে কিন্তু তাদের
অস্তিত্ব নিয়ে কিন্তু জি জি। তো অনেক সময় এই কথাটা বলা হয় যে জুলাই আন্দোলন থেকে তো বিএনপি অনেক বেনিফিটেড হয়েছে, বিএনপি ক্ষমতায় চলে আসছে। সবচেয়ে আমার তারা কাছে একটু হয়েছে। অন্যরকম মনে হয়। আমার কাছে মনে হয় স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে বিএনপি এখন ক্ষমতায় থাকারও কথা, নির্বাচন করে জিতে আসার মতো একটা দল। কিন্তু জামাতের কিন্তু প্রধান বিরোধী দল হওয়ার কথা অবশ্যই হওয়ার কথা ছিল না। আপনাদের তাহলে ধন্যবাদ। সবচেয়ে বেনিফিটটা জামাত। আপনাদের দুজনকে ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য আসার জন্য। শুধু দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। তবে আপনারা বোধহয় একটা খুব ভালো প্রেসিডেন্টে নির্বাচিত করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেই আপনারা বোধহয় প্রেসিডেন্ট হিসেবে ভোট দেবেন এবং তাকে নির্বাচিত করবেন। একটা ভালো খবর নিঃসন্দেহে। আসলে আমাদের সময় আর একটু বেশি থাকলে আমরা এটা নিয়ে হ্যাঁ, কথা বলতে পারতাম। আমরা তাকেও আমরা অভিনন্দন জানাই এবং আমরা চাই যে গণতন্ত্র সঠিক সুষ্ঠুভাবে চলুক, বিরোধী দলও তারা ভালোভাবে এই গণতান্ত্রিক তাদের যে নিয়ম নীতির মাধ্যমে তারা ভূমিকা পালন করুক। আমরা সকলেই একমত এবং তিনজনের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমরা অভিনন্দন জানাই। অভিনন্দন। ধন্যবাদ সুধী দর্শক।